নমস্কার বন্ধুরা, আজকের গল্প ভৌতিক। লিখেছেন হরিনারায়ণ চট্টোপাধ্যায়। ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ থেকেই চলে আসছে। দুটো তর্কেরই আজও নিষ্পত্তি হয়নি। বিজ্ঞানের যুগে তোমরা হয়তো এসব মানতে চাইবে না। অনুবীক্ষণ আর দূরবীক্ষণ যন্ত্র দিয়ে যা দেখা যায় না তার অস্তিত্বই নেই, এই তোমাদের মত। ভূতের কথা তোমাদের মতন এতদিন আমিও বিশ্বাস করতাম না। অনেক জায়গায় ভূত দেখার আমন্ত্রণ পেয়েছি। পোড়ো বাড়িতে রাত কাটিয়েছি, ঘোর অমাবস্যায় শ্মশানে ঘোরাফেরা করেছি। কিছু চামচিকে আর শেয়াল ছাড়া আর কিছুই নজরে পড়েনি। ভূত সম্বন্ধে আমিও ঘোরতর অবিশ্বাসী হয়ে উঠেছিলাম। এমন সময় ব্যাপারটা ঘটল। ঠিক আমাদের পাশের বাড়িতে থাকে সমর রায়। ছেলেটি দেখতে যেমন সুন্দর, লেখাপড়াতেও তেমন উৎসাহী। বিয়ে পরীক্ষা দেবার আগে মাঝে মাঝে আমার বাড়িতে আসতো পড়তে। সেই সময় তার বিদ্যা বুদ্ধির পরখ করার সুযোগ আমার হয়েছিল। তাছাড়া একেবারে পাশের বাড়িতে থাকতো। খুব ছোটবেলা থেকেই তাকে দেখছি। ইদানিং অনেক দিন সমরের সঙ্গে দেখা হয়নি। শুনেছিলাম পরীক্ষার পর সে বাইরে কোথায় বেড়াতে গেছে। একদিন সন্ধ্যায় ঘরে এসে একটা বই পড়ছি। বাইরে ঝড়ের আবাস। জানলা দরজার পর্দা দমকা বাতাসে উঠছে। দু এক ফোঁটা বৃষ্টিও যেন গায়ে এসে পড়ল। কিন্তু বইটা এত ভালো লাগছিল যে উঠে গিয়ে জানলা বন্ধ করতে আর ইচ্ছেই করছিল না। হঠাৎ সশব্দে দরজাটা খুলে গেল। ভাবলাম ঝড়। চোখ ফিরিয়েই কিন্তু অবাক হলাম। সমর এসে দাঁড়িয়েছে। উস্কো খুস্কো চুল, পাংশু মুখ। কি সমর, কবে ফিরলে? বইটা মুড়ে প্রশ্ন করলাম। সমর কৌছে। আমার পাশে এসে বসলো। এই একটু আগে। জামা কাপড় ছেড়েই আপনার কাছে চলে আসছি। কি ব্যাপার? মনে হলো সমরের বোধহয় জরুরি কোনো কথা বলার আছে। আপনার সময় হবে এখন? আপনার সঙ্গে একটা কথা আছে। হাসলাম। অফুরন্ত সময়। বলো কি তোমার কথা? আপনি ভূত বিশ্বাস করেন মাস্টারমশাই? এ প্রশ্ন হাজারবার হাজার জায়গায় শুনেছি। সোজাসুজি উত্তর না দিয়ে বললাম, কি বলতে চাইছো বলো? মৃত্যুর পর মানুষ শেষ হয়ে যায় না মাস্টারমশাই। ভূত বলুন আত্মা বলুন, তারা আছে। মাঝে মাঝে তারাও দেখা দেয়। বুঝলাম কোনো কারণে সমর খুব উত্তেজিত হয়েছে। অনেকেরই রজ্জুতে সর্পভ্রম হয়। আধো অন্ধকারে গাছপালা দেখে ভূত প্রেত কল্পনা করে, কিংবা বদমাইশ লোকের প্রতারণায় ভুল করে অশরীরী কিছু একটা দেখেছে। সমরের পিঠে হাত রেখে বললাম, মাথা ঠান্ডা করে বল, কি হয়েছে বলতো? সমর কোচার খুঁট দিয়ে মুখ আর কপাল মুছে নিল। তারপর একটু দম নিয়ে বলতে আরম্ভ করলো, লখনৌতে আমার এক পিসি আছেন, আপনি জানেন বোধহয়। হ্যাঁ, তোমার মুখেই শুনেছি। তিনি কোনো স্কুলের শিক্ষিকা, তাই না? সমর ঘাড় নাড়ল। পিসি বৈদ্যনাথ শিক্ষা সদনে পড়ান। তিনি অনেক দিন ধরেই তার কাছে আমাকে যেতে ডেকেছেন, কিন্তু একটার পর একটা ঝঞ্ঝাটের জন্য যাওয়া হয়ে ওঠেনি। তাই পরীক্ষার পরে ভাবলাম এখন তো প্রচুর অবসর, এইবার ঘুরে আসি। মাসখানেক হয়ে গেল দেরাদুন এক্সপ্রেসে রওনা হয়ে গেলাম। আপনি শুনলে হাসবেন, এই জীবনে আমার প্রথম রেলযাত্রা। কাজেই উৎসাহের অন্ত ছিল না। প্রত্যেক স্টেশনে ট্রেন থামতেই আমিও নেমে প্ল্যাটফর্মে পায়চারি করতে আরম্ভ করি। গার্ডের হুইসেলের সঙ্গে সঙ্গে ছুটে এসে কামরায় উঠি। কিন্তু এক স্টেশনে বিপদ ঘটল। আমি সোজা হয়ে বসলাম। কি, ট্রেন ছেড়ে দিলে তো? সমর আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে বলতে লাগলো, এক স্টেশনে নেবে এদিক ওদিক বেড়াচ্ছি।
হঠাৎ দেখলাম একটি বছর ৮-৯-এর মেয়ে, বেশ ফুটফুটে চেহারা, কোকড়ানো চুল, পরনে নীলচে রঙের একটা ফ্রক, আমাকে হাত নেড়ে ডাকছে। প্রথমে ভাবলাম আমারই ভুল হয়েছে, মেয়েটি বোধহয় অন্য কাউকে ডাকছে। এদিকে ওদিকে চেয়ে দেখলাম না, আর কাউকে তো ধারে কাছে নেই। মেয়েটিকে বাঙালি বলেই মনে হলো। প্ল্যাটফর্মের ওপর বেশিরভাগই অন্য জাতের জটলা। মেয়েটির সঙ্গে চোখাচোখি হতেই আমায় সে হাতছানি দিয়ে ডাকল। ভাবলাম বিদেশে মেয়েটি নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে, আমাকে স্বজাতি দেখে সাহায্য চাইছে। মেয়েটির দিকে এগিয়ে গেলাম। মেয়েটি দাঁড়িয়েছিল। আমি এগোতেই সে চলতে শুরু করলো স্টেশনের বিশ্রাম কক্ষের দিকে। বুঝতে পারলাম সম্ভবত ওই বিশ্রাম কক্ষে তার কোনো আত্মীয় বা আত্মীয়রা বিপদে পড়েছেন, কিংবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। কিন্তু না, বিশ্রাম কক্ষের সামনে একটু দাঁড়িয়ে মেয়েটি ঘাড় ফিরিয়ে আমাকে দেখে আবার হাত নেড়ে ডেকেই আরও এগিয়ে গেল। এধারে একটা বকুল গাছ, অজস্র বকুল ঝরে পড়েছে পথের উপর। পাশে স্টেশনের সীমানা রেলিং। মেয়েটি তার কাছে গিয়ে দাঁড়ালো। আমি জোরে জোরে হেঁটে মেয়েটির কাছে গিয়ে দাঁড়ালাম। আর ঠিক সেই সময় আমি আর উৎকণ্ঠা দমন করতে পারলাম না। জিজ্ঞাসা করলাম, কি হলো? হুইসেল দিয়ে ট্রেনটি ছেড়ে দিল। এদিকে চেয়ে দেখি মেয়েটিও উধাও, এক নিমিষে যেন মুছে গেল। আমি ট্রেনের দিকে ছুটলাম, কিন্তু ধরতে পারলাম না। দুরন্ত গতিতে ট্রেন যেন আমার চেষ্টাকেও উপহাস করতে করতে বেরিয়ে গেল। এতক্ষণ পরে আমি হাসলাম। এই তোমার ভৌতিক গল্প? মেয়েটি তোমায় বোকা বানিয়ে সরে পড়েছে। বয়স কম হলে হবে কি, মেয়েটি ভারী ওস্তাদ মনে হচ্ছে। সমর আমার হাসিতে যোগ দিল না, গম্ভীর গলায় বলল, আমার কাহিনী এখনও শেষ হয়নি মাস্টারমশাই। আমি একটু অপ্রস্তুত হলাম, বললাম, বেশ, বলে যাও। আমি স্টেশন মাস্টারের সঙ্গে দেখা করে ট্রেন ফেল করার কথা বললাম। তিনি পরে স্টেশনে ফোন করে দিলেন, যাতে তারা আমার বিছানা আর সুটকেসটা নামিয়ে রাখতে পারে। এর পরের ট্রেন রাত 9:30। হাতে অঢেল সময়। সমস্ত বিশ্রাম কক্ষগুলো তন্ন তন্ন করে খুঁজলাম। কয়েকজন দেহাতি যাত্রী বসে আছে, মেয়েটি কোথাও নেই। স্টেশনের বাইরে এসে কয়েকটা টাঙাওয়ালাকে মেয়েটির কথা জিজ্ঞাসা করলাম। তারা কেউ কিছুই বলতে পারল না। আশ্চর্য লাগলো, চোখের সামনে থেকে মেয়েটি কী করে নিশ্চিহ্ন হয়ে গেল। এই প্রচণ্ড দিনের আলোয় কোথায় সে সরে যেতে পারে? আশ্চর্য হবার আমার আরও বাকি ছিল। রাত 7টা নাগাদ সারা স্টেশনে হইচই, সবাই খুব ব্যস্ত। গিয়ে খবর নিয়েই চমকে উঠলাম। দেরাদুন এক্সপ্রেসের সঙ্গে এক মালগাড়ির ভীষণ ধাক্কা লেগেছে। অনেক লোক আহত হয়েছেন, মারা গেছেন বেশ কয়েকজন। আপাতত সব গাড়ি বন্ধ। 2-1টা রিলিফ ট্রেন সাহায্য নিয়ে ছোটাছুটি করছে। স্টেশন মাস্টারের কামরায় খুব ভিড়, অনেকেই আত্মীয় স্বজনের খবর নেবার জন্য ব্যাকুল। ভিড় কমতে খবর পেলাম দেরাদুন এক্সপ্রেসের সামনে 4খানা বগি একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। সামনে 3 নম্বর বগিতে আমার থাকার কথা। সেই মুহূর্তে নতুন করে আবার মেয়েটির কথা মনে হলো। মেয়েটি যদি হাতছানি দিয়ে আমায় ডেকে না নিয়ে যেত, তাহলে আমার কি অবস্থা হতো ভেবেই শিউরে উঠলাম। সে রাত্রেই 2টো টেলিগ্রাম করলাম, একটা কলকাতার বাড়িতে আর একটা লখনৌতে পিসির কাছে। লিখে দিলাম, আমি ভাগ্যক্রমে দুর্ঘটনার হাত থেকে আমি বেঁচে গেছি। পথে এক স্টেশনে আমি নেমে পড়েছিলাম। লাইন ঠিক হতে দিন 2-1 লাগলো। আবার একদিন লখনৌ রওনা হলাম পিসিকে খবর দিয়ে। সারা রাত সেই মেয়েটির কথা ভাবলাম। বিধাতার আশীর্বাদের মতন মেয়েটি যেন আমার প্রাণ রক্ষা করতেই এসেছিল। কিন্তু কাজ শেষ করে মেয়েটি কোথায় মিলিয়ে গেল? পরের দিন 11টা নাগাদ লখনৌ পৌঁছালাম। স্টেশনে পিসি এসেছিলেন। খুব ছেলেবেলায় তাকে দেখেছিলাম, তবু চিনতে অসুবিধা হলো না। পিসির চেহারা প্রায় একই রকম আছে। প্রণাম করতেই বুকে জড়িয়ে ধরলেন, বললেন,
খবরের কাগজে ট্রেন দুর্ঘটনার খবর পড়ে আমার যা অবস্থা হয়েছিল, কেবল মনে হচ্ছিল এর জন্য যেন আমিই দায়ী। আমি বারবার তোকে আসতে লিখেছিলাম, তারপর তোর টেলিগ্রামটা পেয়ে ধরে প্রাণ এলো। কি ব্যাপার বলতো? সব ব্যাপারটা বললে পিসি হয়তো বিশ্বাস করতেন না, বিশেষ করে তিনি যখন স্কুলে বিজ্ঞান পড়ান। কাজেই মেয়েটির ব্যাপারটা বেমালুম চেপে গিয়েছিলাম। চা খেতে একটি স্টেশনে নামতে ট্রেন ছেড়ে দিল পিসি। ছুটে গিয়েও ট্রেন ধরতে পারলাম না। পিসি স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, ভগবান তোকে বাঁচিয়েছে, জন্ম জন্ম যেন তোর চা খাওয়ার নেশাটাই থাকে। দুজনে টাঙায় উঠলাম। প্রায় আধ ঘন্টার উপর চলল। একটা বাড়ির সামনে টাঙায় এসে থামল পিসি নির্দেশে। পিসি নেমে চিৎকার করলেন, সুন্দর সুন্দর। একটা ছোকরা নেমে এলো। আমার সুটকেস আর বিছানা নিয়ে আবার উপরে উঠে গেল। পিসির পেছন পেছন আমিও উপরে উঠে এলাম। মাঝারি সাইজের একটা ঘরের দিকে আঙুল দেখিয়ে পিসি বললেন, ওই ঘরটা তোর। যা, জামা কাপড় ছেড়ে নে, আমি জলখাবারের বন্দোবস্ত করি। শরীর খুবই ক্লান্ত ছিল। ঘরের মধ্যে ঢুকে একটি চেয়ারের উপর নিজেকে ছেড়ে দিলাম। এক কোণে একটা টেবিল, তার উপর বাতিদান, একটা আলনা, ছোট্ট একটা খাট, দেয়ালে গোটা তিনেক ছবি। সামনের ছবিটার দিকে চাইতেই সমস্ত শরীর বিদ্যুৎ স্পৃষ্টের মতন কেঁপে উঠল। উঠে দাঁড়িয়ে পড়লাম। মনে হলো ভয়ের কালো একটা ছায়া আমাকে আবৃত করার চেষ্টা করছে। তাড়াতাড়ি বাইরে এসে ডাকলাম, পিসি পিসি। পিসি বোধহয় নিচে রান্নাঘরে ছিলেন। কোনো সাড়া পেলাম না, কিন্তু পিসিকে আমার একান্ত প্রয়োজন। আমি তাড়াতাড়ি সিঁড়ির মাঝ বরাবর নেমে আবার ডাকলাম, পিসি ও পিসি। এতক্ষণে আমার ডাক পিসির কানে পৌঁছালো। হন্তদন্ত হয়ে পিসি সিঁড়ির কাছে এসে বললেন, কী রে, কী হয়েছে? একটু এ ঘরে এসো তো। আমি ছুটে ওপরের ঘরে এসে দাঁড়ালাম। হাঁপাতে হাঁপাতে পিসিও এলেন একটু পরে। কি হলো রে তোর? শরীর খারাপ হয়নি তো? এত ঘামছিস কেন? জামার আস্তিন দিয়ে কপালের ঘামের বিন্দু মুছে ফেলে বললাম, না, আমার শরীর ঠিক আছে, কিন্তু এ ছবিটা কার? এই যে। হাত দিয়ে সামনে ফটোটা দেখালাম। পিসি বললেন, ওটা টুনুর ফটো, আমার মেয়ে টুনু। মেয়ে? হ্যাঁ, তাকে তুই দেখিসনি। তোর জন্মাবার বছর খানেক আগে টুনু মারা গেছে টাইফয়েডে। বোধহয় বছর 8 হয়েছিল বয়স। শেষ দিকে পিসির কণ্ঠস্বর একটু গাঢ় হয়ে এলো। ঠিক ঠোঁটটা কামড়ে থেমে গেলাম। কিন্তু কী রে, কী বলবি বল? পিসি বললেন, তুমি কি বিশ্বাস করবে পিসি? বিশ্বাস করবার কথা নয়, কথাটা বল, তবে তো বুঝবো বিশ্বাস করার কথা কি না। পিসি আমার ভাবভঙ্গি দেখে রীতিমতো বিস্মিত হলেন। টুনু দিদির সঙ্গে আমার দেখা হয়েছে পিসি। আমার কথা শেষ হবার আগে পিসি ধপাস করে চেয়ারে বসে পড়লেন। ভাবলেন নির্ঘাত ছেলেটার মাথা খারাপ হয়ে গেছে। একটু একটু করে সব বললাম। যখন শেষ করলাম, পিসির চোখ দিয়ে টস টস করে জল পড়ছে। পিসি বিজ্ঞান পড়ান, কিন্তু একটু কথার কোনো প্রতিবাদ করলেন না, কিছু অবিশ্বাস করলেন না। শুধু বললেন, টুনুই তোর প্রাণ বাঁচিয়েছে। এবার সমর আমার দিকে ঘুরে বসল। বলুন মাস্টারমশাই, কী করে এটা সম্ভব? মারা যাবার পরও কি আত্মার স্নেহ, দয়া, মায়ার আকর্ষণ থাকে? নিজের আত্মীয়দের বাঁচাবার জন্য তারা কি মানুষের দেহ ধরে আবার ফিরে আসতে পারে মরলোকে? বাইরে ঝড়ের সঙ্গে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। আম গাছে একটা ডাল জানলার পাল্লায় মাথা ঠুকছে অনবরত। জলের ঝাপটায় ঘরের অনেকখানি ভিজে গিয়েছে। সেই দিকে চেয়ে চুপ করে বসে রইলাম। কী উত্তর দেব সমরের প্রশ্নের? চিরদিনের জন্য হারিয়ে যাওয়া মানুষ নিজের লোককে বিপদের হাত থেকে রক্ষা করবার জন্য আবার পৃথিবীতে ফিরে আসে, তাও কি সম্ভব? নমস্কার।